আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওকে আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে আমরা লাস্ট ক্লাসে কি কি করেছি একটু বলেন। স্যার ক্লাস 6 এর কথা বলছেন, যেটা আমাদের রেকর্ডিং দিয়ে শুনতে বলেছিলেন? তার মানে আপনাদের ক্লাস হয়েছে কয়টা? 5টা। মানে জি ক্লাস স্যার। 5 পর্যন্ত 6 আপনাদের রেকর্ডিং দিয়েছিলাম। জি স্যার। ওকে 6 আমরা দেখেছি সবাই। জি স্যার, ওখানে টেবিল ছিল। টেবিল আর স্যার, স্যার অডিও ভিডিও, আইফ্রেম রাইট। আর ছিল এন্টিটিস। তার মানে 6 নম্বর ক্লাসটা ছিল আমাদের হচ্ছে লাস্ট এস্টিমেল ক্লাস, ওটা মনেই বলেছিলাম ভিডিওতে। আচ্ছা ভাইয়া, জি স্যার। জি জি। বলছিলাম যে আপনার ওই যে ফেসবুকের হচ্ছে লাইক বাটনে যেটা যেভাবে আনছিলেন শেয়ার শেয়ার বাটনটা, এটা একটু দেখাই দিবেন আবার। আচ্ছা ঠিক আছে। তো সবার আগে আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের ক্লাস মিস হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমার এক্সাম চলছে, দ্যাটস ওয়াই ক্লাসগুলো মিস হয়েছে। তবে আপনাদের ক্লাস টাইমটা এমন যে আমার প্রত্যেকটা পরীক্ষা হয়েছে সকালে আর আপনাদের ক্লাসটা মিস গেছে। ঠিক আছে, আপনার ক্লাসটা আর দেখা গেছে যে আহ, বিশেষ করে আপনাদের ডেটে আমার পরীক্ষা বেশি পড়েছে, যার কারণে অনেকগুলো ক্লাস মিস হয়েছে, 3টা ক্লাস মেবি মিস হয়েছে। ঠিক আছে, বাট আবার আপনাদের তো হচ্ছে 23-তে আবার ক্লাস নিয়েছি। ঠিক আছে, তাদের আবার ক্লাস বেশি একটা মিস যায়নি। আপনাদের ক্লাস কবে কবে জানি থাকে? শনি শনি সোম বুধ, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, শনি সোম বুধ কালকে আরেকবার ক্লাস মিস হবে। তবে নেক্সট সোমবার থেকে আর মিস হবে না, নেক্সট সোমবার থেকে আবার ক্লাস রেগুলার চলবে। ঠিক আছে, রেগুলার বেসিসে চলবে কারণ লাস্ট একটা পরীক্ষা আছে কালকে, তো আবার সকালে 10টার দিকে। ওকে, সো দেখেন। ভাইয়া, জি ভাইয়া আমি কাজ মানে ক্লাস 6 এর কাজটা জমা দিতে পারিনি, কারণ হচ্ছে আমারও কুইজ চলতিছে তো ভার্সিটিতে, তো ওকে আমি একটু ব্যস্ত আছি। আমার কালকে শেষ হয়ে যাবে কুইজ। কালকে কুইজ শেষ হলে আমি কাজটা জমা দিয়ে দিব। ঠিক আছে। আসসালামু স্যার, আলাইকুম। আমি একটু কথা বলতাম। আমার হচ্ছে যে মিড টার্ম পরীক্ষা চলতেছে, তো যার কারণে আমি হচ্ছে যে ক্লাস 6 এর কাজটা জমা দিতে পারিনি আর কি। আমি কয়দিনের মধ্যে দিয়ে দিব আর কি, একটু ফ্রি হলে আমি দিয়ে দিব। ঠিক আছে, প্রবলেম নেই। ঠিক আছে, আপনারা জমা দিবেন। আর যেটা রেকর্ডিং দিয়েছিলাম সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট আপনারা কম দিয়েছেন, এটা ঠিক নয়। আপনাদের এমন সামনে কিন্তু আপনাদের যে ক্লাসগুলো হবে সেটা কিন্তু আপনাদের সাথে মনে রাখবেন আপনাদের সাথে ব্যাচ 23 এর ক্লাস মিল থাকবে। আপনার হচ্ছে 24, আপনাদের সাথে ক্লাস মিল থাকবে 23 এর। তো দেখা গেছে এখন থেকে, মানে এখন যেহেতু আমরা সিএসএস করব, সো কিছু প্রজেক্ট আছে যেগুলো আপনাদের করাবো, যেগুলো করাবো সেগুলো আবার 23-তে করাবো না, আবার 23-তে যেগুলো করাবো সেগুলো আবার আপনাদের করাবো না, আপনাদের ডিফারেন্ট কিছু করাবো। সো আপনারা এখন থেকে দুইটা প্লেলিস্ট ভালো করে ফলো করবেন, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 20, আপনাদেরটা হচ্ছে 24, দুইটা। এটার পেছনে কারণ হচ্ছে আপনাদের ক্লাস টাইম কম। ঠিক আছে, আপনাদের অল্প সময়ের মধ্যে আমি তেমন কিছু কভার করতে পারবো না। তো দেখা গেছে যেন কভার করতে পারি তার জন্য দুইটা ব্যাচ মিলে কাজ করছি। এটা আমি সবসময় সব ব্যাচেই করি। কথাটা কি বুঝাতে পেরেছি আপনাদের? বিশেষ করে আমরা সিএসএস এ যে কাজগুলো করব, এক একটা টপিক করব, ওই টপিকের উপরে ছোট ছোট লাইভ প্রজেক্ট করব। লাইভ প্রজেক্ট বলতে অনলাইনে যাব, ওই রিলেটেড কোনো ডিজাইন যদি আমরা স্যাম্পল ডিজাইন পাই সেই স্যাম্পল ডিজাইন দেখে ক্লোন করা শুরু করে দেবো। এটা হচ্ছে আমার পড়ানোর স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমি সবসময় এক কাজ করাই না, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করানোর চেষ্টা করি যেন আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো দেখতে পারেন। ঠিক আছে, তবে বেসিক সেম থাকবে। যদি ওখানে জেড ইন্ডেক্স পড়াই, পজিশন পড়াই, আপনাদেরও পজিশন পড়াবো, কিন্তু পজিশন দিয়ে আপনাদের প্রজেক্ট ভিন্ন একটা করাবো। সো আপনারা দুইটা প্লেলিস্ট ফলো করবেন এখন থেকে, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 24 আপনাদেরটা। আবারও বলছি ব্যাচ D23, এটা এটার সাথে আপনাদের ক্লাসগুলো মিল থাকবে। ঠিক আছে। স্যার একটা কথা বলতাম। জি
বলতেছি আপনার সন্ধ্যার পরে কোনো ব্যাচ আছে? সন্ধ্যার পরে আছে, বাট ওটা আপনাদের থেকে অনেক বেশি আগায় আছে। স্যার সমস্যা নেই, আমি জাভা স্ক্রিপ্ট অন্য জায়গা থেকে করছি, তো আমি জাভা স্ক্রিপ্ট পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। জাভাস্ক্রিপ্ট পর্যন্ত শেষ হয়েছে? জি স্যার। ওকে, সেটা হ্যাঁ। নেক্সট ক্লাসে মনে করবেন, আমি একটা ব্যবস্থা করব, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আর ব্যাচ উল্টাপাল্টা করবো না। আচ্ছা স্যার। ঠিক আছে, আর জি তার স্যার। প্রথম কারণ হচ্ছে আমি আমার নিজের পিসিতে নেই। ঠিক আছে, আমি একটা অন্য পিসিতে ক্লাস নিচ্ছি, তো এগুলো এখন আমি ঘাটাঘাটি করব না, উল্টাপাল্টা হয়ে যেতে আচ্ছা পারে। স্যার। ওকে, জি। ঠিক আছে। সো আমরা ক্লাসে মন দেই। আমরা যে রেকর্ডিংটা দিয়েছি ক্লাস 6 এর জন্য, সেই রেকর্ডিংটা দেখব, মাস্ট বি দেখব ক্লাস 6 এর জন্য। সেখানে HTML এর লাস্ট পার্ট ছিল, সেখানে আইফ্রেম এবং টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা আপনারা মাস্ট বি দেখবেন। যারা যারা আমরা দেখিনি তারা তারা অবশ্যই আমরা যেন ভিডিওটা দেখে নিব। সো আজকে হচ্ছে আমরা সিএসএস করা শুরু করব। আজকে আমাদের হচ্ছে সিএসএস এর ফার্স্ট ক্লাস। সো আমরা যথারীতি যে কাজটা সবসময় করি সেটা কি, ওয়েব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ওয়েব নামে ফোল্ডার ক্রিয়েট করার পর তার মধ্যে index.html ফাইলটা ক্রিয়েট করে নিয়েছি। সো ওয়েব ফোল্ডারটা আমরা সাবলাইন টেক্সট দিয়ে ওপেন করে নিচ্ছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 7 নাকি? রাইট, জি স্যার। আজকে আমাদের ক্লাস নাম্বার 7। ওকে, সো আমরা সামথিং কিছু একটা লিখি, লেখার পর আমরা টেস্ট করে দেখব আমাদের সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। সো দেখেন, আজকে আমাদের ফার্স্ট সিএসএস এর ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা এখানে কি লিখলাম দেখেন তো, ইনলাইন সিএসএস কি লিখেছি, ইনলাইন সিএসএস। দাঁড়ান আপনাদের আরেকটা জিনিস দেই। সবাই দেখেন এই কোডটা, ওকে, যে কোডটা আপনারা কপি করতে দেখছেন এই কোডটা আমি এখন হেল্পসে গিয়ে ইন্টার লাইসেন্স এখানে দিচ্ছি, এখানে সরাসরি পেস্ট করে দিচ্ছি ইউজ লাইসেন্স। ওকে, থ্যাঙ্কস ফর পারচেজ। এখন দেখেন এখানে আর আনরেজিস্টার্ড নামে যে কথাটা ছিল সেটা আর নেই। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা মানে এই কোডটা আমি অনলাইন থেকে পেয়েছি। এটা হচ্ছে আপনার সাবলাইন টেক্সটটাকে কি করা, প্রিমিয়াম করে নেওয়া, যে কিছুক্ষণ পর পর যে পারচেজ নাও যে নোটিফিকেশন আসবে সেটা আর এখন থেকে আর আসবে না। তো আপনারা এই কোডটা ডিরেক্টলি যেভাবে করে করলাম ভিডিওতে ঠিক সেভাবে করে আপনারা কি করবেন, ইউজ করবেন। আর এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ফাইলটা হচ্ছে আপনাদের D23 তে শেয়ার করেছিলাম। সো আপনাদের এই ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখান থেকে যে কোডটা আছে কোডটা কপি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, ভাই হোস্ট টোস্টে তো কোনো কাজ করতে হবে না, না? না কিছু কিছু করতে হবে না, জাস্ট যেখানে দেখালাম যে এখানে ইন্টার, এই যে এখানে তো আমার এখন রিমুভ লাইসেন্স আছে, তো এখানে ইন্টার বুঝছি লাইসেন্স এখানে। যেখানে ছিল ওখানে জাস্ট এটা ক্লিক করে কপিটা কোডটা পেস্ট করে দিবেন, হয়ে যাবে। ওকে, যাক আপনারা এটা পরে করেন, এখন না, এখন ক্লাস দেখেন। একজনের প্রবলেম ছিল আইফ্রেমের লাইক বাটন নিয়ে। সো আমরা আইফ্রেমের লাইক বাটনটা দেখার চেষ্টা করছি, দেখেন। সো আমি এখন ফেসবুকের লাইক বাটন ব্যবহার করব। ফেসবুক লাইক বাটন লিখে সার্চ করেন, লাইক বাটন আইফ্রেম।
এটা লিখে সার্চ করতে পারি। তো দেখেন developer.facebook.com, ঠিক আছে, এই লিঙ্কটাতে চলে আসবো। এই লিঙ্কটাতে যাওয়ার পর আমরা এখানে দেখেন আমরা কি টাইপের বাটন চাই সেইগুলোর ব্যাপারে বলা হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড নাকি বক্স নাকি বক্স কাউন্ট। তো আমি দিলাম বক্স কাউন্ট। বক্স কাউন্ট হলে কীরকম হবে, এরকম আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেটাকে লার্জ চান না বড় চান, লার্জ হলে লার্জ দিবেন, ঠিক আছে। সেটা শুধু রিকমেন্ডেড এটাও সহ চান নাকি শুধু লাইক চান। আমি যদি বলি রিকমেন্ডেড চাই তাহলে রিকমেন্ডেডটা এরকম আসবে, যদি বলি লাইক চাই তাহলে লাইকটা এরকম আসবে। সো ধরে নিচ্ছি আমি এটাই চাই। গেট কোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আইফ্রেম নামে একটা অপশন আছে, আইফ্রেম। এই আইফ্রেমে যে এই কোডটা কি করে ফেলবেন, কপি করে ফেলবেন। ডিরেক্টলি কপি করবেন, ডিরেক্টলি পেস্ট করবেন, কাজ শেষ, ঠিক আছে। সো এখন আমরা আমাদের আউটপুটটা একটু চেক করি। রিলোড দেন। সো এই দেখেন এই যে আমাদের লাইক বাটন এবং শেয়ার বাটন দুটো চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটাই হচ্ছে আমাদের আইফ্রেমের কাজটা। ওকে, সো এখন দেখেন আমি নিচে আরো একটা h1 লিখছি। দেখেন আমি এই ইনলাইন সিএসএস এটাকে আমি চাই একটা কালার করব, নিচে একটা আন্ডারলাইন দিব এবং এই টেক্সটটাকে ধরে এনে এই জায়গাটা এনে বসাবো। তো আমি যদি এগুলো করতে চাই, তো এই মাঝখানের কাজটা আমরা করেছিলাম হয়তো HTML এ সেন্টার ট্যাগ দিয়ে। তো আমরা এখন থেকে আর ট্যাগ ব্যবহার করব না, আমরা এখন থেকে এই জিনিসটাকে যা করতে চাই সব সিএসএস এর মাধ্যমে করব। তো দেখেন সেই সিএসএস এর মাধ্যমে করব কিভাবে। সো এই h1 এর ভিতরে আমরা একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেব, এই স্টাইলের ভিতরে এটা হোল্ড করবেন। আসসালামু আলাইকুম স্যার। জি হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি বলেন বলেন। হ্যালো জি জি বলেন। স্যার, আমি একটু বাইরে আছি স্যার, আমার নেট একটু প্রবলেম করতেছে, বাইরে একটা অনুষ্ঠান চলতেছে স্যার। তো আমি মনে হয় স্যার কন্টিনিউ করতে পারবো না স্যার। আমি কি আমার রোলটা দিয়ে যাবো স্যার ইনবক্সে? ঠিক আছে, রোল দিয়ে যান। মানে একটা ঠিক আছে, অনুষ্ঠানে আর কি আছি স্যার। রোল দিয়ে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সো আমরা স্টাইলের ভিতরে স্টাইল নামে একটা কি নিলাম, অ্যাট্রিবিউট নিলাম। সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কিছু ভ্যালু ব্যবহার করব। লাইক সেটা কালার আমরা ব্যবহার করলাম, কালার বললাম রেড, অর্থাৎ আমি পুরো যে টেক্সটটা আছে সেই টেক্সটের যে কালারটা আসবে সেই কালারটা আমি চাই রেড করতে। তো দেখেন এটাকে একটা রিলোড দিচ্ছি। তো দেখেন ইনলাইন সিএসএস কথাটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই ইনলাইন সিএসএস কথাটাকে আরো বড় করবেন। তো আরো বড় করতে গেলে আপনাকে যে কথাটা লিখতে হবে সেটা যেহেতু এটা একটা ফন্ট, ঠিক আছে, লেখা, তো এটার আমি ফন্ট সাইজ বাড়াবো। ফন্ট সাইজ আমি করে দিচ্ছি তার 50 পিক্সেল, ঠিক আছে। লেখাটা এখন যতটুকু আছে তার থেকে এখন অনেক বেশি বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন লেখাটাকে ধরে এই মাঝখানে নিয়ে আসবেন, তাহলে সেই কাজটা করতে পারি কিভাবে। টেক্সট অ্যালাইন, অর্থাৎ তার অ্যালাইনমেন্ট আমি দিতে চাই কোথায়, সেন্টারে, টেক্সট অ্যালাইন সেন্টার। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন সেটা মাঝখানে চলে আসছে। সো আপনি চাচ্ছেন এটার নিচে একটা আন্ডারলাইন দিবেন। সো আন্ডারলাইনের জন্য যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সো দেখেন এবার এই কথাটার নিচে একটা কি চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে। সো এই আন্ডারলাইন দেওয়ার কাজটা কোথায় ছিল, আমরা কিভাবে করতাম HTML এর ক্ষেত্রে, ইউ ট্যাগ দিয়ে। তো আজকে সেটা আমরা করলাম কি দিয়ে, CSS এর প্রপার্টির মাধ্যমে। তো দেখেন এখানে এখানে যে প্রপার্টি কথাটা বললাম, প্রপার্টি কি জিনিস আর প্রপার্টি কি জিনিস সেটা দেখি। সেটা হচ্ছে দেখেন স্টাইল, এটাকে আমরা বলেছি অ্যাট্রিবিউটের ভিতরে দেখেন যে কালার দিয়ে একটা কোলন দিয়েছি, কোলন দিয়ে তার একটা ভ্যালু দিয়েছি রেড দিয়ে, তারপর একটা সেমিকোলন দিয়ে সেটাকে কি করেছি, এটাকে শেষ করেছি। তো এই যে টোটাল জিনিসটাকে আমরা বলছি প্রপার্টি মূলত বলছি হচ্ছে এতটুকুকে, কালারকে বলছি আমরা প্রপার্টি, আর এই প্রপার্টির ভ্যালু বলে দিয়েছি রেড। ঠিক তেমনি এই প্রপার্টির কাজ শেষ, দ্যাটস ওয়াই সেমিকোলন দিয়ে এটাকে শেষ করেছি। ঠিক তেমনি এই যে ফন্ট সাইজ, এটা হচ্ছে আমাদের প্রপার্টি।
তার ভ্যালু বলে দিয়েছি আমি 50 পিক্সেল এবং এটাকে সেমিকোলন দিয়ে কি করেছি শেষ করেছি। সো আপনি যেখানে সেমিকোলন না দিতেন তাহলে কি ঘটনা ঘটতো, তাহলে দেখেন টোটালটা এই কালার থেকে কালার হতো প্রপার্টি আর এই টোটালটাকে বোঝাতো ভ্যালু, টোটালটাকে বোঝাবে কি ভ্যালু। সো আমাকে এখানে সেমিকোলন দিয়ে কি করতে হবে, অবশ্যই এটাকে এক একটা প্রপার্টিকে শেষ করতে হবে। তো এই ট্রামটা মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে আমরা এই ট্রামটা এরপর থেকে সবসময় ব্যবহার করব। যেমন একটা স্টাইল অ্যাট্রিবিউট নিব, তার মধ্যে কিছু প্রপার্টি ব্যবহার করব, সেই প্রপার্টিগুলো কি কি রেড, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, এবং টেক্সট ডেকোরেশন তার ভ্যালু হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে। তো এইভাবে করে আমরা অনেকগুলো প্রপার্টি আমরা কি করব এখন থেকে ব্যবহার করব। মনে রাখবেন HTML আমরা শিখেছি HTML ট্যাগ, আর CSS এ আমরা শিখব হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। বিভিন্ন প্রপার্টির কাজ দেখব যে কোন প্রপার্টি দিয়ে কি কি করা যায়, ঠিক আছে। বুঝতে পেরেছো এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দ্যাটস গুড। সো আমরা এটাকে আমাদের মন মতো জায়গায় বা যা যা করতে চেয়েছি সবকিছু করতে পারলাম। এখন আসেন অফিসিয়ালি কাজ শুরু করছি। সো দেখেন এখন একটা পি ট্যাগ নিচ্ছি, যার মধ্যে আমরা একটা লরেন টেক্সট নিয়ে আসলাম। ওকে, সো আমরা এই পি ট্যাগটাকে এখানে দেখতে পাবো, এই সে আমাদের পি ট্যাগ, আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি। সো এখন আপনার ইচ্ছে হলো এই পি ট্যাগের লেখাটা অনেক ছোট, তো আমি এখন থেকে জুম করে এভাবে বড় করাচ্ছি। আমি কি করব, লেখাটাকে আমার স্ক্রিনটাকে জুম না করে আমি কি করব, লেখাটাকে বড় করব। তাহলে লেখা বড় করার জন্য কোন প্রপার্টি কিছুক্ষণ আগে আমরা শিখলাম, সেটা কি ফন্ট সাইজ। সো আপনি সেম ভাবে এই পি এর ভিতরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেবেন, তার মধ্যে একটা ফন্ট সাইজ বলে দিবেন, সেটা বলে দিলেন 30 পিক্সেল। আপনি চাচ্ছেন 30 পিক্সেলের একটা ফন্ট সাইজ বাড়াবেন 30 পিক্সেল পর্যন্ত। তো আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন লেখাটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই লেখাটাকে এখন একটা ডিফারেন্ট কালার দিবেন, লেখাটা এখানে ব্ল্যাক কালার আছে, অর্থাৎ ডিফল্ট কালার কি থাকে ব্ল্যাক। আপনি চাচ্ছেন লেখাটাকে একটু ডিফারেন্ট কালার দিবেন, কি কালার দিতে পারেন? ধরেন আপনি এটাকে গ্রিন কালার দিবেন, অর্থাৎ কালার, লেখার কালার চেঞ্জ করতে গেলে যে প্রপার্টি আছে সেই প্রপার্টির নাম কি কালার। কালার দিয়ে দিচ্ছি আমি, কি দিতে পারি, গ্রিন, ঠিক আছে। সো এটাকে আমরা গ্রিন করে দিচ্ছি। সো আমি এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন কালার গ্রিন হয়ে গেছে। বুঝতে পারলাম এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। কঠিন কিছুই না। এখন আসেন যে আপনার ইচ্ছে হলো আমরা যেমন HTML যা যা করেছি সেম কাজগুলো এখন কি করব, আমরা করার চেষ্টা করব। আমরা HTML কি করেছিলাম, যে এতটুকু কথাকে আমরা কি করেছি, বোল্ড করেছিলাম। সো এতটুকু কথাকে এখন আমি বোল্ড করতে পারবো কি করে, ঠিক আছে। সো দেখেন আপনি যদি এখানে এখানে যদি আপনি কি বলে দেন, টেক্সট বোল্ড করার জন্য কোন প্রপার্টি আছে, টেক্সটটাকে যদি বোল্ড করতে চাই আমরা বি ট্যাগ জানি, তাই না? তো এখন আমাকে জানতে হবে যে CSS এর মাধ্যমে একটা টেক্সটকে কিভাবে বোল্ড করা যায়। তো সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট ওয়েট। সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আপনি লিখে দিবেন বোল্ড, ঠিক আছে। তো দেখেন এবার এটাকে রিলোড দেন। সো দেখেন টেক্সটগুলো কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। কিন্তু দেখেন যেটা হয়েছে সেটা কি পুরো টেক্সট কি হয়েছে, পুরো টেক্সটটা বোল্ড না হয়েছে। ভাইয়া। জি হ্যাঁ। তো আমি যদি চাই, আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে পুরো টেক্সট থাকবে সাজ নরমাল, বাট শুধু লরিং ইপসামের কথাটা হবে কি বোল্ড। তাহলে সেটা কিভাবে করতে পারি? তো দেখেন তাহলে আপনি যদি টেক্সট ফন্ট ওয়েট বোল্ড পুরো ট্যাগের মধ্যে বলে দেন, অর্থাৎ পুরো পি ট্যাগের মধ্যে বলে দেন, অর্থাৎ পি ট্যাগের ভিতরে যা পাবে সবগুলোকে কি করে দিবে, সে বোল্ড করে দিবে। তো তাহলে এই প্রপার্টিটা এই জায়গায় বলা যাবে না। প্রথম অবজারভেশন হচ্ছে যে কি, যে আমাদের এখানে এই পি ট্যাগের ভিতরে সরাসরি বলে দেওয়া যাবে না। তাহলে কিভাবে বলতে হবে, শুধুমাত্র এটাকে কোনোভাবে মার্ক করতে হবে, মার্ক করে এতটুকুকে বলতে হবে তোমার ফন্ট ওয়েট বোল্ড। তাহলে আসেন সেই ততটুকু অংশকে আমরা কি করছি, মার্ক করছি। এতটুকুকে আমরা কি করব, একটা স্প্যান ট্যাগে নিব। যে স্প্যান ট্যাগ আমি বলেছি, স্প্যান ট্যাগ জাস্ট পরিচিত হয়ে থাকেন, এই স্প্যান ট্যাগের যে কি কাজ সেটা CSS করতে গেলে বুঝবো। সো আসেন সেই স্প্যান ট্যাগে নিলাম। সো স্প্যান ট্যাগে নেওয়ার সাথে সাথে দেখেন এটাকে রিলোড দিচ্ছি, দেখেন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমি আপনাকে বলেছি আগেই যে স্প্যান ট্যাগের নিজস্ব কোনো ক্ষমতা নেই, বাট স্প্যান ট্যাগকে যদি আপনি কোনোভাবে ক্ষমতা দেন সে অনেক কঠিন কঠিন কাজ করবে। লাইক আসেন এখানেও আমরা কি করছি, সেই স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিচ্ছি। এই অ্যাট্রিবিউটের মধ্যে আবার আমি তাকে কি বলছি, যে তোমার ফন্ট ওয়েট বোল্ড। এবার কন্ট্রোল এস সেভ করেন। এবার দেখেন স্প্যান দেওয়া আছে কতটুকুকে, এতটুকুকে, আর এতটুকুকে বলা দেওয়া আছে কি তোমার ফন্ট ওয়েট বোল্ড। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এতটুকু অংশ শুধুমাত্র কি হয়েছে,
বোল্ড হয়েছে, আর বাকি অংশ কি রয়েছে, নর্মাল রয়েছে। বুঝতে পারলাম? জি ভাইয়া। জি স্যার। ওকে, আমরা HTML আরো করেছিলাম যে কি এইটুকুকে বোল্ড করেছি, এতটুকু নিচে আন্ডারলাইন করেছি, এতটুকুকে আবার কি করেছি, ইটালিক করেছি। তো আসলে এই প্রত্যেকটা কাজ এখন আমাকে কি করতে হবে, CSS এর মাধ্যমে স্প্যান করতে ট্যাগের হবে, মাধ্যমে। রাইট। তার মানে আমি যদি এই যে ধরে নিচ্ছি কোন একটা স্পেসিফিক জায়গাকে ধরতে গেলে মনে রাখবেন স্প্যান ট্যাগ দিয়ে ধরতে হবে। কোন একটা স্পেসিফিক জায়গাকে আপনি কি করবেন, ধরতে চান, তাহলে স্পেসিফিক জায়গাটাকে আপনি কি দিয়ে ধরবেন, স্প্যান ট্যাগ দিয়ে ধরবেন। সো আমি আইডি এই কথা থেকে শুরু করে এই কথাটুকুকে এখন আমি কি করব, স্প্যান ট্যাগে আটকাবো। আচ্ছা ভাইয়া, ওখানে যদি পি ট্যাগ আমরা নিতাম, আচ্ছা, যদি যদি নিতাম, দেখেন আমি দেখাবো। সো আমি এটাকে স্প্যান ট্যাগে আগে রাখি, পরে আপনার পি ট্যাগে আসছি। সো আমরা স্প্যান ট্যাগে রাখলাম, কোনো পরিবর্তন দেখতে পাবো না, কারণ কি স্প্যান ট্যাগ নিজে একা কিছু কাজ করে না, তাকে যদি আপনি কাজ করতে না বলেন। সো আমি তাকে এবার কাজ দিচ্ছি, তোমার ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, তুমি কি করো, তোমার মধ্যে যতটুকু টেক্সট আছে ততটুকু টেক্সটকে কি করো, কালার চেঞ্জ করে ফেলো, কালার করে দাও, কালার করে দাও, কি কালার করা যায়, কালার করে দাও ব্লু, এবং তোমার ফন্ট ওয়েটটা বাড়ায় দাও, অর্থাৎ ফন্ট ওয়েট বোল্ড করে দাও। সো দেখেন কালার ব্লু করে কিনা আগে, এবং বোল্ড হয় কিনা দেখেন। এটাকে একটা রিলোড দিচ্ছি, সো দেখেন এই যে ব্লু হয়ে গেছে এবং বোল্ড হয়ে গেছে, দুটো জিনিস কাজ করেছে একসাথে। এবার আমি চাচ্ছি তার নিচে একটা আন্ডারলাইন দিব, দ্যাটস গুড। আন্ডারলাইন দেওয়ার জন্য যে প্রপার্টি আমরা এর আগে ব্যবহার করেছি সেই প্রপার্টি ব্যবহার করব, সেটা কি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সো এটাকে এবার রিলোড দেন, সো দেখেন আন্ডারলাইন চলে আসছে। এবার আমি চাচ্ছি তাকে ইটালিক করে ফেলবো। ইটালিক করার জন্য যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টির নাম হচ্ছে টেক্সট, বলেন তো কি, ফন্ট স্টাইল। সে প্রপার্টির নাম হচ্ছে ফন্ট স্টাইল ইটালিক, এই যে ইটালিক, ফন্ট স্টাইল ইটালিক। সো এবার আপনি তাকে রিলোড দেন, সো দেখেন সে ইটালিক হয়ে গেছে। বুঝতে পেরেছি এতটুকু? জি ভাইয়া। ওকে, সামহাও একজন বলেছেন যে আমি এখানে স্প্যান ব্যবহার করব না, আমি এখানে পি ব্যবহার করব। ঠিক আছে, আপনি স্প্যান তুলে দিয়ে পি ব্যবহার করেন, তাহলে দেখেন কি ঘটনা ঘটবে। দেখবেন এই কথাটুকু নিচে নেমে এখান থেকে শুরু হয়েছে। সো দেখেন সেটাই হয়েছে, ঠিক আছে। সো জি এটা ভাইয়া। এটা হওয়ার কারণ কি সেটা এখন বুঝবেন না, সেটা আমি পরে আলোচনা করব। সো আমাদের আরো কিছু বেসিক আছে, সেগুলো জানতে হবে, সেগুলো জানলে আমরা বুঝতে পারবো যে এগুলো কেন এখানে এটা এখান থেকে সরে এসে এখানে এসে বসলো। তাকে তো আমি কোথাও ব্রেক বলে দেইনি, তাই না? সো আমরা এগুলো পরে বুঝবো। তো আমরা বুঝতে পারলাম এতটুকু জিনিস, জি ভাইয়া বুঝছি। সবাই বলেন জি ভাইয়া, বুঝতে কার পারছি। আমাদের মধ্যে কার সমস্যা আছে এতটুকুর মধ্যে? ওকে, ধরে নিচ্ছি আমাদের কারো সমস্যা নেই। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই সেটা বলবেন, সংকীর্ণ মানে সংকোচ করা কিছু নেই, অবশ্যই বলবেন। কাজ শিখতে আসছি, আমরা কাজ শিখবো। আমরা যদি সিএসএসটাকে মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিএসএসটাকে যদি ঠিক মতো বুঝতে পারেন পুরো ওয়েব ডিজাইন সহজ। আর যদি সিএসএসটাকে বুঝতে না পারেন তাহলে পুরো ওয়েব ডিজাইন ক্যারিয়ারটাই আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে, এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। সো সিএসএসটা খুব ভালো করে শেখার চেষ্টা করবেন। আগে যা শিখেছেন বা যাই করেছেন সবকিছু ঝেড়ে ফেলে দেন। এইচটিএমএল এ যদি কারো দুর্বলতা থেকে থাকে ঝেড়ে ফেলে দেন, সেগুলো তার ব্যাক করার দরকার নেই। কারণ হচ্ছে আমরা সিএসএস করতে করতে সেই এইচটিএমএল গুলোকে আবার রিপিট করব। সো আজকে থেকে মনে করেন যাদের প্রবলেম হচ্ছিল, আজকে থেকে আবার নতুন করে রিভিউ করেন, এখনো সময় আছে। বাট সিএসএস ক্লাসের মনে করেন আমরা এখন আমাদের ক্লাস নাম্বার চলছে লাইক 7, আমরা 14 নম্বর ক্লাসে যদি চলে যাই তখন যদি ফিল হয় যে এখন নতুন করে রিভিউ দিব, সেটা কিন্তু আর সম্ভব হবে না, কারণ ততদিনে আপনি অনেক পিছিয়ে যাবেন। সো আজকে থেকে নতুন করে রিভিউ করেন নিজেকে, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। যা করাচ্ছি তাই করেন, দেখবেন সব সামনে সব সহজ হয়ে যাবে। ওকে, সো আমরা মোটামুটি যা যা HTML এ করেছি সেগুলো এখন আমরা CSS দিয়ে করতে পারছি অনেক সহজেই। এখন আসেন যে আপনাকে যদি বলি একটা প্রজেক্ট বের করি, দাঁড়ান।
এটা হচ্ছে T21 এ। ওকে, আপনাকে যদি বলি এইটা করতে হবে, কেমনে করবেন? স্যার এটা পারা যাবে? এটা পারা, আপনি কি কোশ্চেন করলেন নাকি বললেন পারা যাবে? স্যার পারা যাবে বললাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পারা যাবে। ওকে, দ্যাটস গুড। নেক্সট, কে পারবো না বলেন এটা? যা দেখালাম তা দিয়েই, যতটুকু দেখেছি তা দিয়ে এটা করতে হবে। পারবো স্যার। সবাই পারবো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া পারবো, কিন্তু ওই যে লেখার মাঝে যে দূরত্বগুলো আছে, যেমন ওটা স্পেস দিয়ে নিব একটা। ওকে ওকে ওকে, দ্যাটস গুড। লেখার মাঝে যে ওকে দূরত্বগুলো আছে, স্পেস দিয়ে যদি হয় তাহলে পারা যাবে। না না না, এটা স্পেস দিয়ে করা যাবে না, আমি দেখাচ্ছি। দেখেন, দ্যাটস গুড। স্যার ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং বলে এটা রাইট, ইউজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আসেন আমরা এই যে ইনলাইন সিএসএস এর কথাটাকে এখন ধরছি। রাইট, থ্যাংক ইউ, একজন ভালো জিনিস ধরেছেন, সেটাও দেখাই দিচ্ছি। তো দেখেন, ইনলাইন সিএসএস এই কথাটাকে, এই কথাটা অলরেডি কিভাবে আছে দেখেন, মোটামুটি তাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাপ নিয়ে আছে। এখন আপনি চাচ্ছেন না তাদের মাঝখানে আরো কিছু গ্যাপ বাড়াবেন, তাদের মাঝে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা ওয়ার্ড আই, আরেকটা ওয়ার্ড হচ্ছে সরি আরেকটা লেটার হচ্ছে আপনার এন, আরেকটা লেটার হচ্ছে এল। তো এই যে এই এক একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝে একটু দূরত্ব আপনি বাড়াবেন, একটু গ্যাপ বাড়াবেন, তাহলে সেটা করব কিভাবে? সেটা হচ্ছে লেটার স্পেসিং, সেটাকে বলছি আমরা লেটার স্পেসিং। লেটার স্পেসিং বলে দিচ্ছি আমি তাকে অনলি 5 পিক্সেল। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব বেড়ে গেছে। সো আপনি এটাকে আরো দূরত্ব বাড়াতে চান, তাহলে কি করেন, 10 পিক্সেল করে দেন, তাহলে দেখবেন আরো দূরত্ব বেড়ে যাবে, আরো দূরত্ব বেড়ে গেছে। দ্যাটস গুড। এখন আপনি চাচ্ছেন এইটা হচ্ছে টোটালটা কয়েকটা লেটার মিলে কি হচ্ছে, একটা ওয়ার্ড হচ্ছে, তার মানে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড। এখন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব আপনি বাড়াবেন, সেটা বাড়াতে পারি কিভাবে? সেটার নাম হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ঠিক আছে, সেটার নাম হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং আমি দিয়ে দিচ্ছি লাইক 20 পিক্সেল। ঠিক আছে, অনেক বড় বড় দূরত্ব থাকবে একটা আরেকটার মধ্যে, তাহলে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের গ্যাপ থাকবে কত, 20 পিক্সেল। তাহলে দেখেন দূরত্ব কিন্তু আগের থেকে একটু বেড়ে গেছে। আপনি আরো বাড়ান, 30 পিক্সেল করেন, দেখবেন আরো একটু বেড়ে যাবে গ্যাপ। সো দেখেন এই যে আরেকটু বেড়ে গেছে গ্যাপ। বুঝতে পারছি এই গ্যাপগুলো কিভাবে জি দিব? ভাইয়া। একটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং কি একটা লেটার থেকে আরেকটা লেটারের মধ্যে স্পেস বাড়াবে, আর ওয়ার্ড স্পেসিং কি করবে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস বাড়াবে। সো বলেন এর মধ্যে আর কি আছে যেগুলো আমরা এখনো দেখিনি? আই হোপ সবকিছুই। স্যার পেজের একবারে সেন্টারে আসছে। পেজের সেন্টারে, সেন্টারে আসছে ওই যে টেক্সট অ্যালাইন সেন্টার। আপনি পেজের সেন্টারে দেখাতে চান, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, ভাইয়া হোয়াটসঅ্যাপে একজন মেসেজ দিচ্ছে, জয়েন হতে পারছে না। আমি তো ওপেন করে রেখেছি, জয়েন হতে পারবে না কেন? ওকে, হতে পারবে। যদি জয়েন হতে না পারেন কিছুক্ষণ পর পর ট্রাই করবেন, ঠিক আছে? হবে নি। এখানে আমি ম্যানুয়ালি জয়েন দিই না, এখানে আমার এক্সটেনশন দেওয়া আছে, অটোমেটিক্যালি আপনারা জয়েন হয়ে যাবেন। সো আপনাদের আরো কিছু কাজ বাড়াবো ওটার মধ্যে, ডিরেক্টলি এই জিনিসটা করতে দিব না। লাইক আসেন আরো কিছু জিনিস দেখাই। ধরেন আমি এখানে আরো একটা s2 নিচ্ছি, সিম্পল একটা ট্যাগ নিচ্ছি s2, এর মধ্যে লিখলাম দিস ইজ h2 ট্যাগ। সো দেখেন দিস ইজ h2 ট্যাগ। তো এট ফার্স্ট আমি চাই লেখাটাকে কোথায় আনবো, মাঝখানে আনবো। তাহলে কি করব
বলেন কি করব? টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার। তো স্টাইল দিয়ে কি দেব? টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার। সো ডিরেক্টলি সে কোথায় চলে আসবে? মাঝখানে চলে আসবে। সো আমি যদি তাকে একদম এই পাশে আনতে চাই, একেবারে এই পাশে আনতে চাই, স্যার রাইট বললেই চলে আসবে। রাইট টেক্সট বললে অ্যালাইন রাইট। রাইট বললে চলে আসবে। টেক্সট অ্যালাইন রাইট বললাম, তাহলে দেখবেন এটা সেন্টারটা এখন কোথায় চলে যাবে? এই জায়গায় চলে আসবে। এই যে রাইট সাইডে চলে আসছে। এখন আমি চাই তাকে আবার একদম এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে এটা কিভাবে আনতে পারি? লেফট লেফট, রাইট, লেফট। লেফট। সো টেক্সট অ্যালাইন লেফট। সো দেখেন সে আবার লেফটে চলে যাচ্ছে। দ্যাটস গুড। তো বেসিক্যালি আমি তাকে সেন্টারে রাখতে চাই। এখন দেখেন লেখাটাকে বড় করতে চাই, তাহলে ফন্ট সাইজ 50 পিক্সেল, আরো বড় করব, অনেক বড় একটা লেখা আনতে চাই, 50 পিক্সেল। এখন দেখেন আমি এখানে ব্যবহার করেছি টেক্সট অ্যালাইন আন্ডারলাইন, এখানে দেখেন সেম একটা ভ্যালু ব্যবহার করছি টেক্সট অ্যালাইন, সরি টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন ব্যবহার করেছি। আন্ডারলাইন দিলে কি আসবে? আন্ডারলাইন আসবে সিম্পলি। এটা আমরা এর আগেও দেখেছি আন্ডারলাইন আসবে, কিন্তু আমি যাচ্ছি না, এটার উপর দিয়ে একটা লাইন দিব। লাইক আমরা এবার বলতে দেখা গেছে যে আমরা এই ধরনের আমরা ম্যাথে করেছি, যেমন এ তার উপরে একটা বার দিয়েছি, উপরে একটা বার দিয়েছি, তাই না? জি ভাইয়া। অ্যাকচুয়ালি এটা এখানে দেওয়া যায় কিনা? ভাই ম্যাথ টাইপ নিতো। এই যে এ উপরে একটা বার দিয়েছে এভাবে করে, অর্থাৎ এটাকে বার বোঝাচ্ছে, বা অনেক সময় গড় করার ক্ষেত্রে এই ধরনের আইকন আমরা ব্যবহার করে থাকি। তো এই জিনিসটা কিভাবে করে আনা যায়? তো এটাকে দেখি, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। কি দিতে হবে? প্রপার্টিটার নাম কি? স্যার ওভারলাইন। ওভারলাইন। স্যার ওভারলাইন। ওভারলাইন। তো দেখেন এটার উপর দিয়ে এখন একটা কি আসছে? দাগ আসছে, ওভারলাইন। দ্যাটস গুড। এটা ওভারলাইন চলে আসছে। এখন আপনি চাচ্ছেন পুরোটার উপরে না, আপনি শুধুমাত্র ট্যাগের উপরে ওভারলাইন দিবেন। তাহলে কি করব? তাহলে এখান থেকে ওভারলাইন এই কথাটাকে সরাই দিব। লাইন থ্রু। আসছি। আচ্ছা, গুড। স্ক্যান দিয়ে করবেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওটাই করছি। সেটাকে ওভারলাইন এভাবে রেখে দিচ্ছি। আমি চাচ্ছি এই যে ট্যাগ, এই কথাটাকে আমরা ডিলিট ট্যাগের কাজ করেছি না, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো আসেন এই কাজটা এখন আমরা কিভাবে করতে পারি এখানে। সো দেখেন এটাকে আমরা সেম ভাবে স্প্যান ট্যাগে নিব। স্প্যান ট্যাগের মধ্যে কাকে রাখবো? এই ট্যাগকে রেখে দিব। সো এই ট্যাগটাকে রেখে দিচ্ছি। এর মাঝখানে এখন আমরা কি করব? এখানে স্টাইল ট্যাগ নিব। স্টাইল ট্যাগ নিয়ে এটাকে আমরা আবারও সেই একই রকম টেক্সট ডেকোরেশন, এবার তাকে বলে দিব লাইন থ্রু। লাইন থ্রু বলতে বুঝাবে এর মাঝখান থেকে কেটে যাবে, মাঝখান থেকে একটা লেখা আসবে, এই যে দাগ আসবে, অর্থাৎ ডিলিট থেকে যে কাজটা করেছি সেটা লাইন থ্রু দিয়ে করছি। বুঝতে পারলাম এতটুকু? জি ভাইয়া। সো আপনাকে ওই দেখেন পুরো HTML ক্লাসটাই আজকে একদিনেই আধা ঘন্টার মধ্যে করা গেল CSS দিয়ে। তো CSS HTML থেকে অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে? তাকে অনেক এই CSS এর কারণে অনেক ট্যাগের ব্যবহার কমে যাচ্ছে। যেমন ধরেন এই যে আমি আপনাদের বলেছি বি ট্যাগ, এটার ট্যাগ আগামীতে হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে, কারণ কি CSS এর এই প্রপার্টি দিয়ে আমরা করতে পারছি। তারপর হচ্ছে যে আন্ডারলাইন ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, এই সমস্ত ট্যাগ আজকাল HTML এ কেউ লেখেও না, সবকে কি দিয়ে করি আমরা? CSS দিয়ে করি। কিন্তু ট্যাগ দিয়ে জানতে হবে ট্যাগ দিয়ে কিভাবে করা যায়। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে CSS এর ব্যবহার নাই বললেই চলে। তার একটা এক্সাম্পল কোনটা বলেন তো? আমাদের সরকারিটা না, উইকিপিডিয়া। উইকি বানান কি? আচ্ছা WIKI PEDI পিডিয়া। KI বোধহয়। কে হবে ভাইয়া? যাই হোক, আমি ভুল লিখি, ভাইয়া সার্চ দেন, হ্যাঁ আসবে একটা গুগল না ঠিক একটা করে answer। নিবে। হ্যাঁ গুগল ঠিক করে নিয়েছে, দেখেন উইকিপিডিয়া। সো এই উইকিপিডিয়া যে সাইটটা আছে, তো এই সাইটটাতে বলা চলে CSS এর ব্যবহার না বললেই চলে, ঠিক আছে? তো এই দেখেন, মনে রাখবেন একটা সাইডে যত আপনি এই সাইটটা কেন এত বেশি পাওয়ারফুল বা কেন এত বেশি স্পিড আপ, তার কারণ হচ্ছে এখানে যে ইমেজগুলো Light। ব্যবহার করা হয়, হ্যাঁ এটা হচ্ছে লাইট ওয়েট। এখানে শুধুমাত্র HTML এর কাজ করা হয়েছে বেশি, CSS এর কাজ খুবই কম, আর যেগুলো করা হচ্ছে সেগুলো খুবই বেসিক প্রপার্টি। মনে রাখবেন একটা ওয়েবসাইট আপনি যদি করতে চান, SEO করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটটাকে কি করতে হবে? হালকা বানাতে হবে। হালকা বলতে সেইখানে আপনি যত কম পারবেন CSS কম ব্যবহার করবেন, যত কম পারবেন ট্যাগ কম ব্যবহার করবেন, যত কম ব্যবহার করে আপনি জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবেন তত এটা স্পিড আপ বেশি হবে। আর এখানে আপনি যত বেশি
এখন দেখা গেছে সবসময় তার উইকিপিডিয়ার মতো সাইট বানাবো না আমরা, দেখা গেছে আমাকে ফেসবুকের মতো সাইট বানাতে হবে, আমাকে ইউটিউবের মতো ওয়েবসাইট বানাতে হবে, আমাকে আরও গর্জিয়াস গর্জিয়াস ওয়েবসাইট বানাতে হবে, এবং সেগুলো কি করতে হবে, ফাস্ট করতে হবে এবং সেগুলো দ্রুত লোড করতে হবে। যেমন মনে করেন উইকিপিডিয়াও যতক্ষণে লোড হচ্ছে আপনি একটা ইউটিউবে চলে যান, ইউটিউবও ঠিক একই সময় লোড হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কন্টেন্ট কিছুটা হলো হয়তো আমার নেট স্পিড একটু কম, দ্যাটস ওয়াই কিছুটা সময় নিয়েছে। বাট আপনি আবার ফেসবুকে যান, ফেসবুকও ঠিক এই সময়ে লোড হবে, অল্প কিছু টাইম ডিলে করছে। তো এই যে ব্যাপারগুলো, স্পিড আপের যে ব্যাপারগুলো, এখানে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার আছে, তো যেগুলো আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে কিভাবে করে এই জিনিসগুলো হ্যান্ডেল করা হয়। আর এর জন্যই দেখা গেছে যে ফ্রেমওয়ার্কগুলোর আবিষ্কার, বা আমরা যে বলছি যে আমরা ওয়েব ডিজাইন এভাবে যে করি, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো ওয়ে না, এটা জাস্ট ফ্রিল্যান্সিং করার জন্য ঠিক আছে এই ধরনের কাজগুলো। বাট হাইলি প্রফেশনাল ভাবে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ফ্রেমওয়ার্কের সাহায্য নিতে, বিভিন্ন জাভাস্ক্রিপ্টের সাহায্য নিতে হবে। তো তখন দেখা গেছে অনেক হাই কোয়ালিটি সাইটও বা অনেক ভারী সাইটও খুব কম সময় লোড করানো যাবে, সেখানে অনেক ইঞ্জিনিয়ারিং ব্যাপার থাকবে। তো যাই হোক, এগুলা জিনিস আপনাদের না জানলেও চলবে। ওকে, এখন আসেন নেক্সট যে টপিকটা, একটু হোল্ড করবেন। স্পেশালি আলাদা ও আচ্ছা, ওনাদের লাস্ট এগুলো করেছিলাম। ওকে, আপনাদের এই জিনিসগুলো একটু দেখাই। সো দেখেন, এখন মোটামুটি এই জিনিসগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রিভিয়াস যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর মধ্যে আমরা এই যে কটা প্রপার্টি এখানে লিখলাম সেই কটা প্রপার্টি ব্যবহার করার চেষ্টা করছি। তো আসেন, এখানে আমরা একটা এইচআর দিয়ে দিচ্ছি, একটা হরাইজন্টাল লাইন আসবে। সো এখন দেখেন, এখন আমরা কি করব, বিভিন্ন প্রিভিয়াস যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো, লাইক আমরা টেবিল ট্যাগ দেখেছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে, যে টিউটোরিয়াল আপনাদের শেয়ার করেছি। তো আমরা এরকম একটা টেবিল ট্যাগ বানাচ্ছি, একটা টেবিল বানাচ্ছি। স্যার এই পর অটো কপি হচ্ছে, এটা কি করে? এগুলো পরে দেখাবো, আপাতত র কোড করবেন, ঠিক আছে। এখন দেখেন যে এইখানে মানে টেবিলের মতো করে আসছে, বাট টেবিলের মতো লাগছে না দেখতে, তাই না? তাহলে এখানে যদি আমরা টেবিল দেখাতে চাই তাহলে কি করেছিলাম আমরা, এখানে একটা বর্ডার অ্যাট্রিবিউট নিয়েছি যার মধ্যে হয়তো 2 দিয়েছি কিংবা 1 দিয়েছি, অর্থাৎ তার চতুর্দিকে একটা কি আসবে, বর্ডার আসবে। এখন এটাকে টেবিলের মতো লাগছে। আর বিশেষ করে এই যে টেবিল, এটাকে ফার্স্টের যে ডেটাটা আছে এটাকে টেবিল ডেটা না দিয়ে আমরা কি দিই, টেবিল হেডার দেই, রাইট, টিএইচ দেই। তো দেখেন, সো আমরা এই জিনিসটাকে এখন আমরা সিএসএস দিয়ে করব। তো দেখেন, এটাকে আমরা টেবিল হেডার দিচ্ছি। সো তাহলে দেখেন ওই প্রথম যে রোটা আছে, প্রথম রো এর যে ডাটাগুলো আছে এগুলো কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তারা একটু মাঝে চলে আসবে। এই জিনিসটাই হচ্ছে কাজ করে টেবিল হেডারে। তো যাই হোক, আমরা এটাকে আজকে টিডি রাখবো, টিডি দিয়ে তাকে টেবিল হেডারের মতো করে ফেলবো, ঠিক আছে। ওকে, সো এখন আমরা তাকে এরকম বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব, একটা জিনিস খেয়াল করেন, এর চারদিকে একটা বর্ডার আসছে, এই চারদিকে একটা বর্ডার আছে, আর আবার এই প্রত্যেকটা ডেটার চারদিকে কি আছে, বর্ডার আছে, প্রত্যেকটা ডেটার চারদিকে কি আছে, বর্ডার আছে। সো এই দুইটা জিনিস খেয়াল করবেন।
সো আমি এখন তাকে কি দিচ্ছি, স্টাইল অ্যাট্রিবিউট দিচ্ছি। স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তাকে এখন চতুর্দিকে একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল অর 2 পিক্সেল। ঠিক আছে, আপাতত এটা বুঝতে হবে না, জাস্ট মুখস্থ করবেন 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, সো এবার দেখেন, এবার আপনি এখন সেম জিনিসটাকে রিলোড করেন, দেখেন সব দিকে বর্ডার চলে যাবে, জাস্ট একদিকের বর্ডার থাকবে, এই যে বাইরের বর্ডারটা আছে। তার মানে টেবিলের যে কিছুক্ষণ আগে যে বাইরে যে বর্ডারটা দেখেছিলাম সেই বর্ডারটা হচ্ছে কি দিয়ে, এই যে এইটা দিয়ে। জাস্ট আমরা একটা বর্ডার অ্যাট্রিবিউট লিখে সেটা করতে পেরেছি। এখন আসেন, আমার প্রত্যেকটা ডেটার ভিতরে আমার কি দরকার, এই বর্ডারটা দরকার। তার মানে আমি এখানে এখন কি দিব, এখানেও এখন প্রত্যেকটা ডেটার মধ্যে স্টাইল দিয়ে এই সেম প্রপার্টিটা আমি তাকে বলে দিব। ঠিক আছে, এই প্রতিটাই এখন আমরা কি করব, প্রতিটা এখন প্রত্যেকটা টেবিল ডেটার মধ্যে দিয়ে দিব। তাহলে দেখেন একটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটা টেস্ট করা যখন সেভ দেওয়া হয়নি। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন, দেখেন প্রত্যেকটা ডেটা চারদিকে কি আসছে, বর্ডার আসছে। সো এইভাবে করে প্রত্যেকটা টেবিল ডাটাই হবে, তাই না? সো আমি এগুলো সব কেটে দিচ্ছি। ওকে, দুইটা রো নিয়ে নিচ্ছি। সো দেখেন এবার পুরোপুরি আগের মতো টেবিল ডাটা হয়ে গেছে। তো সেটা কি দিয়ে করলাম, এই প্রপার্টির মাধ্যমে করলাম। এখন দেখেন, আপনি যদি চান আপনাদের আরেকটা প্রপার্টি দেখাই, লাইক আমি এখন h1 যেটা আছে, এই h1 এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আসেন, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, যেহেতু রেড আছে তার মানে আমরা গ্রিন দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, গ্রিন। সো দেখেন এই পুরো লেখাটার নিচে কি আসবে, এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আর তার মাঝখানে কি আসছে, লেখাটা আসছে। ঠিক তেমনি আপনি এইটুকুগুলোর মধ্যেও কি দিতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন পিটেগের মধ্যে। সো আপনি পিটেগের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। যেহেতু টেক্সটের কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার কি করে দেন, রেড করে দেন। সো এই হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে পারলাম। ঠিক তেমনি আপনি যদি চান এই টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, সেটাও পারেন। আসেন টেবিলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। পুরো টেবিলটাকে ধরে বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই লিলেন। ঠিক আছে, লিলেন একটা হালকা একটা কালার আর লাইট ব্লু। সো আমরা লিলেন কালারটা দিচ্ছি। তো দেখেন এই যে পুরো টেবিলটা চারদিকে কি আসছে, একটা বর্ডার, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি চাচ্ছেন টেবিলের উইডথটাকে বাড়াবেন, তাহলে আপনি কি করেন, উইড বলে দেন, উইড 500 পিক্সেল। দেখেন উইড বড় হয়ে যাচ্ছে, এই যে উইড বড় হয়ে গেল। তাকে একটা হাইট বাড়াবেন, সো হাইটও বলে দেন, হাইট 300 পিক্সেল। সো দেখেন তার হাইট দিয়েও বেড়ে যাবে। ক্লিয়ার? এবার দেখেন প্রত্যেকটা টেক্সট সাইডে হয়ে আছে, তাই না? তো আপনি চাচ্ছেন প্রত্যেকটা টেক্সটকে মাঝখানে আনবেন। মাঝখানে আনতে পারি কিভাবে? তাহলে দেখেন, আপনি যদি এইখানে বলেন ডেটা 1 তোমার টেক্সট লাইন সেন্টার, তাহলে দেখেন এই ডেটা 1, এই ফার্স্টের ডেটাটা, এটা কই চলে যাবে, মাঝখানে চলে যাচ্ছে। সো এইভাবে করে আপনাকে প্রত্যেকটা ডেটাকে আপনাকে কি বলে দিতে হবে, টেক্সট লাইন সেন্টার বলতে হবে। তাহলে প্রত্যেকটা টেক্সটে কি হবে, সেন্টারে চলে যাবে। আপনি যদি চান যে না আমি এক জায়গায় বলবো সবাই চেঞ্জ হবে, তাহলে কোথায় বলতে হবে, দেখেন এই যে টিআর টিডি এরা সবাই কার আন্ডারে আছে, টেবিলের আন্ডারে আছে, তাই না? সো এই টেবিলকে ধরে একবারে বলে দেন তোমার ভিতরে যত টেক্সট আছে সবার টেক্সট লাইন সেন্টার। সো দেখেন ওই টেবিল কি করবে, ওর ভিতরে যত টেক্সট পাবে সবাইকে কি করে দিবে, সেন্টার করে দিবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এখন আসেন, আপনি চাচ্ছেন এই স্পেশাল এই রোটা হবে একটা কালার, এই রো হবে আরেকটা কালার। এই ধরনের টেবিল কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন ওয়েবসাইটে। এই রো হবে একটা কালার, এই রো হবে আরেকটা কালার। ঠিক আছে, এক কালার হবে। তো আপনি আসেন বলে দেই আমি, এই রোটা হবে লাইট ব্লু, এটা লিলেন আছে লিলেন, এটা আবার লাইট ব্লু হবে। তার মানে কি হবে, প্রথম রোটাকে ধরে বলবেন। এই যে প্রথম রোটাকে বলে দিচ্ছি, এটা কে, আমি বললাম না পুরো রোটাকে চাই, তার মানে পুরো রোটাকে ধরে বলছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। ঠিক আছে, দেখেন প্রথমটা লাইট ব্লু হয় কিনা, আর দেখেন পুরো রোটা কি হয়ে গেছে, লাইট ব্লু হয়ে গেছে। আবার সেম ভাবে এই কথাটাকে আবার বলে দেন কাকে, থার্ড নাম্বার যে রোটা আছে তাকে বলে দেন। সো দেখেন একটা সাধারণ টেবিল কতটা অসাধারণ হয়ে গেল, কি নষ্ট হলো দেখেন তো। ও আচ্ছা, এই যে এখান থেকে এটা চলে গেছে, কোটেশনটা চলে গেছে। ওকে, এখন ঠিক আছে, এখন দেখেন। সো দেখেন এক এক কালার। ঠিক আছে, সো
আপনি আরো চাচ্ছেন যে না এইভাবে পুরো রোটাকে না, আমি স্পেশাল ডাটাকে স্পেশাল কালার দেবো, আপনি চাচ্ছেন একদম এই লাস্টের ডেটাটার ব্যাকগ্রাউন্ড কালার হবে আরেকটা। তাহলে আসেন, এই যে লাস্টে যে টিডি আছে, এই টিডির কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে লাইক ব্লু। ঠিক আছে, ব্লু করে দিলেন। সো দেখেন, এই দেখেন শুধু স্পেশালি এই ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এই লেখাটাকে আপনি কি করবেন, কালার অন্যটা করে দিবেন। কালারটা বোঝা যাচ্ছে না, আমি তাকে হোয়াইট করে দিই, তাহলে বোঝা যাবে। কালার হোয়াইট করে দিলাম, তাহলে দেখেন লেখার কালার সাদা হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে। লেখাটাকে আপনি বোল্ড করতে চান, বোল্ড করেন, ফন্ট ওয়েট বোল্ড। ঠিক আছে, বোল্ড করে ফেললাম। সো দেখেন আরো বেশি স্পষ্ট হবে, বোল্ড হয়ে গেল। সো এখন দেখেন দুইটা রো যদি একসাথে করতে চাই তাহলে কিভাবে? দুইটা রো মানে যেমন ডাটা 1 আর ডাটা 2 এটা যদি একসাথে করতে চাই রোটা মানে আচ্ছা, এগুলো এখন একটা দেখাবো না, সেলে এগুলো পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার উপর আমি আলাদা একটা ক্লাস নিব এবং এটার উপর আলাদা একটা প্রজেক্ট হবে, সেই ব্যাপারে আমি পরে আসব। তো এখন আসেন যে আমরা কি করলাম, যে স্পেশালি এই ডেটাটাকে ধরে কালার করলাম। এখন দেখেন এর প্রত্যেকটা ইয়ার মধ্যে দেখেন এটা চারদিকে একটা গ্যাপ আছে, তো আপনি গ্যাপটাকে দিতে চান না, আপনি গ্যাপগুলো দিতে চান না, আপনি চান একদম এই যে এরকম ওয়ার্ড ফাইলের মতো একটা সিঙ্গেল দাগ থাকবে, এরকম মাঝখানে এরকম একটা গ্যাপ যেন না থাকে। তো সেটা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে বলে দিতে হবে টেবিল কলাপস। টেবিল কলাপস না, কারো কি মনে আছে? না ভাইয়া মনে তো নেই। মহিব ভাই, জি সরি ইন্টারাপ্ট করলাম, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি হয়তো বা অনলাইন থাকতে পারছি না, মানে ইউপিএস ব্যাকআপ শেষ হয়ে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, পরে আপনি আমার কমেন্ট রোল করে 2, দেন। ঠিক আছে ভাই, রোলটা আমি লিখে যাচ্ছি। জি জি, ওকে। জি থ্যাংক ইউ ভাই। সো এটা টেবিল কলাপস, দাঁড়ান আমি একটু দেখি। টেবিল কলাপস, এই যে এটা হচ্ছে প্রবলেম যদি আপনি ইয়া ব্যবহার করেন, শর্টকাট ব্যবহার করেন। ঠিক আছে, স্পেলিং মনে থাকবে না। এই যে টেবিল কলাপস, এটা ও বর্ডার কলাপস, রাইট, টেবিল কলাপস না বর্ডার কলাপস, মনে পড়েছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো হবে। সো এই অ্যাকচুয়ালি আমাদের আমরা যখন কাজ শিখেছি তখন এইভাবে র কোড করেছি, কিন্তু দেখা যাচ্ছে কাজ শিখেছি কবে, আজ থেকে আরো প্রায় হয়তো 10 বছর আগে। কিন্তু এখন আইডিয়া আছে আমাদের যে একটা জিনিস কিভাবে সিমিলার কিছু একটা আছে, যে যেমন ধরেন কলাপস মনে আছে, কিন্তু সেটা টেবিল না বর্ডার সেটা হয়তো মনে নেই, বাট কাছাকাছি গিয়েছি, মনে পড়েছে বর্ডার কলাপস। তো এই জিনিসগুলো আসবে, তখনই আসবে যখন আপনি এইভাবে করে প্র্যাকটিস করবেন। কিন্তু এখন থেকে যদি শর্টকাট করেন তাহলে জীবনও মিলাইতে পারবেন না, একটা সময় গিয়ে সব ভুলে যাবেন। তো এখানে আপনি কি করে দেন, কলাপস করে দেন, বর্ডার কলাপস কলাপস। সো এখন আসেন, এই যে এই বর্ডারগুলো এখন কি হয়ে যাবে, একটা সিঙ্গেল বর্ডার হয়ে যাবে। সো দেখেন এই যে সিঙ্গেল বর্ডার হয়ে গেছে, আগের থেকে আরো বেশি বেটার লাগছে। সো জাস্ট আপনাকে এই জন্য বলেছি যে আপনাদের সিএসএস এর যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে সিএসএস আপনাকে বেশি বেশি করে প্রপার্টি মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে প্রপার্টি এগুলো মুখস্থের অ্যাকচুয়ালি কোনো বিষয় না, করতে থাকেন, করতে করতে দেখবেন প্র্যাকটিস হয়ে মানে এমনি মনে থাকবে। ঠিক আছে, সো বর্ডারগুলো আপনি কি করলেন, কলাপস করে দিলেন, অর্থাৎ একসাথে মিলিয়ে দিলেন। সো এখন আপনি আর কি চান করতে বলেন? ওকে, টেবিলে আর কিছু করার নেই, বাকিটা বাসায় করবেন ইচ্ছা মতো। ঠিক আছে, তারপর আমরা লিস্ট শিখেছিলাম তাই না? সো আমরা লিস্ট, জি ভাইয়া, আমরা ইউএল এলআই গুলোতে চলে যাই। ইউএল, তার মধ্যে এলআই। সো আমরা লিস্ট অ্যাপ্লাই করি, লিস্ট 01, লিস্ট 02, লিস্ট 03, লিস্ট 04। ওকে, সো আমরা একটা লিস্ট নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন এখন আসেন, আমি এই লিস্টের এখানে যে টাইপটা আছে, এখানে টাইপটা যদি চেঞ্জ করতে তাহলে এখানে টাইপ লিখে দিতাম, টাইপ বলতাম সার্কেল নয়তো স্কোয়ার, এরকম করে বলতাম। সো আজকে আর সেভাবে টাইপ দিয়ে বলবো না, সেটাকে আজকে বলবো কি, সিএসএস দিয়ে। এবার আমি তাকে বলবো লিস্ট স্টাইল সার্কেল, লিস্ট স্টাইল সার্কেল। এখন আপনি এটাকে একটা রিলোড দেন, দেখেন সার্কেল হয়ে গেছে, এই যে সার্কেল হয়ে গেছে। আপনি লিস্টগুলোর এরকম স্টাইল চান না, তাহলে লিখে দেন নান। আপনি কোন স্টাইলই চান না, জাস্ট ফাঁকা থাকবে, এই যে ফাঁকা, লিস্টগুলো থাকবে না।
ম্যাক্সিমাম সময় আমাদের এইটাই ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে বর্তমানে আমরা এরকম কোনো লিস্ট ব্যবহার করি না যেটা সার্কেল থাকবে, যেটা স্কোয়ার থাকবে। এই ধরনের লিস্ট ব্যবহার বলা চলে, নাই বললেই চলে। এটা আছে লিস্ট আনবো কিন্তু কোনো স্টাইল দেখতে চাবো না, তখন আমাকে বলতে হবে লিস্ট স্টাইল নান। কোনো কিছু দেখতে চাওয়া না মানেই হচ্ছে নান, প্রপার্টির নাম হচ্ছে নাম, ভ্যালু দিব আমরা নান। যেমন আমি বর্ডার দেখতে চাই না, তাহলে বর্ডার নান, ঠিক আছে? লাইক এই যে এখানে দেখেন টেবিলের চতুর্দিকে বর্ডার আছে, তাই না? আপনি টেবিলে এসে যে এখানে বর্ডার দিয়েছিলেন এটা না, এটাকে নান করে দেন, দেখেন কি ঘটনা ঘটে। এটাকে আপনি নান করে দেন, দেখেন কোনো বর্ডারই থাকবে না। আচ্ছা, বর্ডারগুলো চলে গেছে, আছে কোনটা, মানে এই যে এই বর্ডারটা পাচ্ছে। তো যাই হোক, আপনাকে এটা অন্যদিন কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো বর্ডারগুলো কি হয়ে যাবে, নান করে দেওয়া যাবে। অর্থাৎ কোনো কিছু দেখতে চাবো না মানেই সেটা নান। এখন দেখেন, আসেন কিছুক্ষণ পরে আমি এই নানের আরেকটা এক্সাম্পলে আসবো, কিছুক্ষণ পরে আসবো। তো দেখেন মনে পড়েছে এক্সাম্পলটা। এখন দেখেন এই যে লিস্টগুলোর যে লেখাগুলো আছে, লেখাগুলোকে আপনি বড় করতে চান, তাহলে এক কাজ করেন, এই দেখেন প্রত্যেকটা লিস্টকে ধরে ধরে বলতে হবে তোমার লিস্ট স্টাইল, সরি এখানেও স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে আগে। স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কি করতে হবে, তোমার ফন্ট সাইজ 30 পিক্সেল। তাহলে দেখেন স্পেসিফিকলি এই প্রথম যে লিস্টটা আছে এই লিস্টটাই বড় হবে, এই যে স্পেসিফিকলি প্রথমটাই বড় হয়েছে। তো এইভাবে করে সবগুলোতে বলে দিবেন সেম কথা, সবগুলোই বড় হবে। তো আমি চাই না সবগুলোকে একসাথে মানে একটা একটা করে বলবো, আমি বলবো একবারে একটা, মানে একবারে বলতে চাই সবাই যেন বড় হয়। তাহলে এখানে আপনি বলে দেন ফন্ট সাইজ 30 পিক্সেল। অর্থাৎ দেখেন এই এলআই গুলো আছে কার মধ্যে, ইউএল এর মধ্যে। তার মানে মূল টেকটাকে ইউএল, এই ইউএল কে ধরে বলে দিচ্ছি তোমার ভিতরে যত ফন্ট আছে সবার ফন্ট সাইজ হচ্ছে কত, 30 পিক্সেল। এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন এবার সবাই বড় হয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। ওকে, এখন আসেন যে আপনি চাচ্ছেন স্পেশালি এইটাকে, ওই যে বললাম যখন স্পেশালি চলে যাব তখন স্পেশালি ওটাকে ধরবো। এখন আমি চাচ্ছি এটাকে রেড করে, এই কালারটাকে রেড করে দিব, এই কালারটাকে রেড করে দিব। তাহলে রেড করতে গেলে কি করতে হবে, আপনি যদি এই জায়গাটা বলে দেন কালার রেড বলে দেন, তাহলে কি ঘটনা ঘটবে বলেন তো? পুরোটাই হয়ে যাবে, পুরোটাই হয়ে যাবে, রাইট। পুরো সবগুলো টেক্সট কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, কারণ এই যে ফন্ট সাইজের মতো। অর্থাৎ ওর ভিতরে যত টেক্সট পাবে সবার কালার রেড করে দেবে, কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো পুরোটাকে রেড করতে চাইনি, আমি চেয়েছি কাকে, শুধুমাত্র এই এলআইটাকে চেয়েছি। আপনি কি করবেন, এই এলআইয়ের ভিতরে এসে একটা স্টাইল অ্যাট্রিবিউট নেবেন, তার মধ্যে কালার বলে দিবেন রেড। সো আপনি এটাকে একটা রিলোড দেন, সো দেখেন স্পেশালি এটাই হয়ে গেছে রেড, বাকিরা নরমাল রয়েছে। আপনি চাচ্ছেন এই ফার্স্টে যেটা আছে এটার নিচে একটা আন্ডারলাইন আনবেন, তাহলে কি আনবো, সেম ভাবে এই ফার্স্টেরটাকে আমরা বলে দিচ্ছি লিস্ট স্টাইল, সরি লিস্ট স্টাইল না, টেক্সট ডেকোরেশন, কি বলবো, আন্ডারলাইন। সো দেখেন ফার্স্টেরটাই শুধুমাত্র কি আসবে, একটা আন্ডারলাইন আসবে, এই সেই আন্ডারলাইন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো ইউএল গুলোকে আপনারা এইভাবে ট্রাই করবেন। নেক্সট আসেন অ্যাঙ্কর ট্যাগ শিখবো। অ্যাঙ্করটাকে আমি আপাতত কোনো লিঙ্ক দিতে চাই না, লিঙ্ক না দিতে চাইলে হ্যাশট্যাগ দিয়ে রাখবেন, হ্যাশ দিয়ে রাখবেন আর কি। তো এই জায়গায় আমি লিখে দিচ্ছি হোম। সো দেখেন এবার হোম কথাটা যখন আসবে, তো দেখেন এই যে হোম ছোট্ট করে কালার অটোমেটিক্যালি নীল আছে এবং তার নিচে একটা আন্ডারলাইন আছে, তার নিচে একটা কি আছে, অটোমেটিক্যালি আন্ডারলাইন আছে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের বিশেষত্ব, এটা হচ্ছে ডিফল্ট তার সিস্টেম। তো আমি চাই এই অ্যাঙ্কর ট্যাগকে কি করে ফেলবো, এরকম সাদামাটা পি ট্যাগ বানাই ফেলবো। দেখেন কিভাবে বানাই ফেলি, তার মধ্যে যে কাজগুলো করেছে, যেমন কি তার কালার নীল হয়ে আছে, তাকে নীলটাকে সরাই ফেলবো, নীল করে নীল বাদ দিয়ে তাকে কি করে দেবো, ব্ল্যাক কালার দিয়ে দেবো। সো আসেন এবার তাকে আমি স্টাইল দিচ্ছি। স্টাইল তোমার কালার হবে ব্ল্যাক। সো দেখেন কালার সে ব্ল্যাক হয়ে যাবে, আর দেখেন কালার ব্ল্যাক হয়ে গেছে, এখন আর নীল নাই সে। ওকে, তার ফন্ট সাইজ আমি বাড়াতে চাই, ফন্ট সাইজ করতে চাই 30 পিক্সেল, দেখেন সে 30 পিক্সেল হয়ে যাবে, এই দেখেন বড় সরো 30 পিক্সেল হয়ে গেছে। আমি চাচ্ছি তার নিচে যে আন্ডারলাইনটা আছে আন্ডারলাইনটা রিমুভ করে দেবো, তাহলে কি দেবো, সেই একই রকম টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন আসবে, ওভারলাইন দিলে ওভারলাইন আসবে, লাইন থ্রু দিলে মাঝখান দিয়ে কেটে যাবে। আপনি এখন কোনোটাই চান না, টেক্সট ডেকোরেশন কিছুই চান না, তাহলে করবেন কি, নান। এই যে নান, ঠিক আছে। এখন দেখেন আর আন্ডারলাইন থাকবে না, এই সে আন্ডারলাইন চলে গেল, ঠিক আছে। তো আমাকে জানতে হবে কিছু জিনিস। মনে করেন এই যে জিনিসটা, এটা কেন করলাম, পিছনে কারণ তো অবশ্যই আছে, তাই না? একটা অ্যাঙ্কর ট্যাগ বেচারা অনেক অন্যদের থেকে আলাদা হয়ে আসছিল, তাকে কি করলাম, আর অন্যদের মতো করে ফেললাম। তো কেন করতে হলো, আপনি এলআইসিতে চলে যান, এর একটা বেস্ট এক্সাম্পল আছে।
তো দেখেন এইখানে একটা মোর নামে একটা আমার এখানে নেট একটু স্লো যেখানে আছি। ওকে, সো দেখেন এই যে এখানে মোরজিন নামে যেটা আছে এটা কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ বুঝি কিভাবে? এই দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যায়, হাতের আইকন চলে আসে, তার মানে এটা অ্যাঙ্কর ট্যাগ। দেখেন এটার নিচে কোনো আন্ডারলাইন নাই, এটা কালারও ভিন্ন, তাই না? তো আমাকে কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগ কিভাবে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। এবার দেখেন এই যে লিস্ট, এই লিস্টগুলোকে হোভার করলে আন্ডারলাইন আসে, হোভার না করলে আন্ডারলাইন আসে না, কালারও চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা যে প্রপার্টিগুলো কাজ আজকে দেখছি প্রত্যেকটা জিনিস আমাদের প্রজেক্ট করার ক্ষেত্রে কাজে আসবে। কখনো কখনো আন্ডারলাইন আনবো, কখনো কখনো আন্ডারলাইন আনবো না। এখানে দেখেন আইকন, এখানে আইকন আছে অন্যরকম, এখানে কিন্তু সার্কেল বা স্কোয়ার এই টাইপের কিছু নাই, এখানে আছে ভিন্ন জিনিস। সো আপনাকে এই জিনিসটাও জানতে হবে। তার মানে তার লিস্ট স্টাইল নান করে দিতে হবে, নান করে দিয়ে তার মধ্যে কি করতে হবে, এরকম আইকন ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখন বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আর কি দেখানো হয়েছিল ওই ক্লাসে? আসেন ইমেজ লাস্ট ট্যাগ। সো একটা ইমেজ ধরে নিয়ে আসি। সো আসেন ইনার ইমেজটা ধরে ফেলি, কপি ইমেজ অ্যাড্রেস। সো সোর্সের মধ্যে ইমেজটা দিয়ে দিচ্ছি। সো দেখবেন একদম লাস্টে ইমেজ চলে আসবে। সো এই যে সেই আমাদের ইমেজটা। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন ইমেজটাকে কি করবেন, ইমেজটাকে ছোট করবেন। আমরা কি করেছিলাম, এখানে উইড হাইট বলেছিলাম, তাই না? এখন থেকে আর ওইভাবে বলবো না, এখন বলবো তাকে কি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই স্টাইল অ্যাট্রিবিউট আপনি চাইলে এই জায়গাটাও লিখে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটার প্লেসমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি, কিন্তু যা করতে হবে ট্যাগের ভিতরে করতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এটা সোর্স, এটা আলাদা একটা অ্যাট্রিবিউট, এটার কাজ আলাদা, স্টাইল এটা আলাদা একটা অ্যাট্রিবিউট, এটার কাজ আলাদা। সো আমি এটাকে এখন উইড বলে দিচ্ছি, 255 পিক্সেল, এবং তার একটা হাইট বলে দিচ্ছি, ওরকম বলে দিচ্ছি 255 পিক্সেল। সো দেখেন উইড হাইট বলে দেওয়াতে সে ছোট হয়ে গেছে। ক্লিয়ার? এটুকু জিনিস ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এই পর্যন্তই। আপনাদের আমি আর বেশি কিছু দেখাতে যাচ্ছি না। বাসায় বসে এই জিনিসগুলো বাসায় বসে প্রত্যেকটা, অর্থাৎ আপনাদের লাস্ট ক্লাসে আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেটা হচ্ছে যে পুরো HTML ট্যাগ যা করিয়েছি প্রিভিয়াস ক্লাসে সবগুলো করার জন্য, সবগুলো আবার করার জন্য। এটার পেছনে কারণ হচ্ছে, কারণ ওই HTML ওই ট্যাগগুলোর মধ্যে আমরা কি করব, এই ধরনের CSS গুলো অ্যাপ্লাই করব। সো কাজ হচ্ছে এটাই যে যত HTML ট্যাগ আগের ক্লাসে শিখিয়েছিলাম, যতগুলো ট্যাগ নিয়ে আলোচনা করেছি সবগুলো ট্যাগকে আপনারা নতুন করে আবার করবেন, করে সেই ট্যাগগুলোতে কি করবেন, এই যে আজকে যে CSS প্রপার্টি যেগুলো দেখলাম এই প্রপার্টিগুলো কি করবেন, অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের বাসার অ্যাসাইনমেন্ট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যেভাবে করে আমরা CSS করলাম, অর্থাৎ ট্যাগ যে লাইনে, ঠিক একই জায়গায় আমরা কি করলাম, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে CSS করলাম। এই CSS-টাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ইনলাইন CSS। ঠিক আছে, যেটা এই দেখেন এখানে লিখে রেখেছি ইনলাইন CSS। তাহলে ইনলাইন CSS এর সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে ওইটাই যে ট্যাগ যেখানে সেখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আমরা কোনো CSS করি সেটাকে আমরা ইনলাইন CSS বলি। CSS হয় দুই রকমের মূলত, একটা হচ্ছে ইনলাইন CSS আর একটা হচ্ছে এক্সটার্নাল CSS। তো দেখেন এই যে এইভাবে করে যদি আমরা পুরো ওয়েবসাইটে যদি CSS করি তাহলে দেখেন জিনিসটা রিড করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হবে, মানে খুব বেশি কমপ্লেক্স লাগবে, কোথায় কোন কাজ শুরু হয়েছে জিনিসটা রিড করাটা কঠিন। এর জন্যই যেটা আবিষ্কার হয়েছে সেটা কি এক্সটার্নাল CSS, অর্থাৎ HTML ইনডেক্স HTML এর মতো করে আরো একটা ফাইল আমরা ক্রিয়েট করব, সেটার নাম দিব style.css, যেটা আমরা নেক্সট ক্লাসে করব, যেটার নাম দিব কি style.css। ওই style.css এর মধ্যে আমরা কি করব, এই যে এতক্ষণ ধরে যে স্টাইলের যে কাজগুলো করেছি সেম কাজগুলো ওই স্টাইল শীটটাতে করব। কিভাবে করব, এই ট্যাগটাকে ধরবো, ধরে তাকে আবার কি বলবো, বিভিন্ন প্রপার্টি বলে দিব, তাহলে সে কাজ করবে। তো যখন করব তখন সেটা আমরা দেখতে পাবো কিভাবে করা হয়। তো ওইটাকে আমরা বলছি এক্সটার্নাল CSS। আরো এক ধরনের CSS আছে যেটা কি এই যে টাইটেল ট্যাগের নিচে স্টাইল ট্যাগের মাধ্যমে এইভাবে করা।
ঠিক আছে, এটাকে বলে থাকে অনেকে যে ইনলাইন সিএসএস। ঠিক আছে, তো ইনলাইন স্যার ইন্টারনাল সরি ইন্টারনাল হ্যাঁ ইন্টারনাল সিএসএস, এটাকে অ্যাকচুয়ালি এটাও ইনলাইন সিএসএস এর মতোই। ঠিক আছে, এটাকে ইন্টারনাল সিএসএস বলছি, অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভিতরেই কি করা, করা। লাইক একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে লাস্ট কি করেছি আমরা, ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছি। আর কি ট্যাগ আছে যেটা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করা হয়নি? ফর্ম। সো একটা ট্যাগ নাম বলেন তো যেটা নিয়ে আলোচনা করা হয়নি এখনো। ফর্ম ট্যাগ কি আলোচনা এখানে মনে করা হয়নি না। আচ্ছা আসেন ইনপুট নিয়ে কাজ করি। ইনপুট একটাও নিয়ে কাজ করা হয়নি, তাই না? সো আসেন ইনপুট, এটা টাইপ দিচ্ছি টেক্সট। ঠিক আছে, আর এটার মধ্যে একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটা প্লেস হোল্ডার দিচ্ছি যার নাম দিচ্ছি এন্টার ইওর নেম। এন্টার ইওর নেম। সো দেখেন একটা ইনপুট ফিল্ড আসে কিনা। সো দেখেন এই যে ইনপুট ফিল্ড চলে আসছে। তো আমি এখন এটাকে ধরবো, কিভাবে ধরবো? ওই উপর থেকে ধরবো, স্টাইল ট্যাগের ট্যাগ যেভাবে লিখছি ওখানে ধরবো। তো আসেন ইনপুটটাকে ধরবো, কিভাবে ধরবো? এই দেখেন এখানে একটা স্টাইল ট্যাগ নিব। স্টাইল ট্যাগের মধ্যে যা আসছে এটা রাখতে হবে, এই যে টাইপ টেক্সট বাই সিএসএস। এটা রাখলেও হবে, না রাখলেও হবে, তাও কাজ করবে। সো আমি ইনপুটটাকে ধরবো। ওহে ইনপুট, আমি তোমাকে ধরে বলতে চাই তোমার উইড হবে 500 পিক্সেল, অর্থাৎ তার উইড যেটা আছে বর্তমানে ইনপুটের যে উইড যেটা আছে এটা কি হবে 500 পিক্সেল। ভাই দেখেন উইড কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটার হাইট আপনি বলে দিবেন, হাইটও বলে দেন। সো এটাকে বলবেন 200 পিক্সেল, দেখবেন হাইটও অনেক বড় হয়ে যাবে ইনপুট ফিল্ডের। আর দেখেন হাইটও বড় হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে সিম্পল ওয়ে আপনাকে জাস্ট দেখানো। আপনারা চাইলে কিভাবে করতে পারেন, অন্যভাবে করতে পারেন। আপনি আসেন এই ইনপুট ফিল্ডের নিচে একটা পি ট্যাগ নেবেন, লরেম নিচ্ছে। তো আসেন এই পি ট্যাগকে আমরা কি বলবো, এতক্ষণ যা যা বলেছি তাই তাই বলবো। ওই দেখেন পি ট্যাগ নিচে চলে আসছে। সো আমি এখন এই পি ট্যাগটাকে ধরবো। সো এই পি ট্যাগটাকে এভাবে ধরা যাবে না, পিছনে কারণ আছে। সো এগুলো আজকে আর না, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। যেহেতু ফ্রাইডে 1 ঘন্টা ক্লাস নিলাম। ঠিক আছে, আপনারা বাসায় বসে এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, আর আমি আপনাদের পোস্ট করে দেবো সেই পোস্টের আন্ডারে। না, অ্যাটেন্ডেন্স নিব না, অ্যাটেন্ডেন্স। আর আপনাদের আগামীকাল ক্লাস নাও হতে পারে। ঠিক আছে, আমি এটা জানিয়ে দেব। ঠিক আছে, আমার পরীক্ষার টাইমটা এখন পর্যন্ত আমি শিওর হতে পারিনি, তো শিওর হয়ে নেই, আমি পরে আপনাদের পোস্ট করে দিব। ঠিক আছে, নেক্সট সোমবার থেকে ইনশাআল্লাহ রেগুলার ক্লাস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা লিভ নিতে পারেন এখন। জি ভাই, একটু জানাই দিয়ে না, একটু আপডেট রাখলে ভালো হয়। জি অবশ্যই, আগে একটু জানাই দিলে ভালো হতো ভাইয়া। ঠিক আছে, আমি জানাবো, 9টার আগে জানাই দিব। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।